চারটি বিষয় সতর্কতার সাথে অবলম্বন না করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে থাকে, তাহলে পরবর্তীতে ওনাকে যে কোনো সময় ওই জমি ছেড়ে দিতে হতে পারে বা জমিটির কিছু অংশ ছেড়ে দিতে হতে পারে। এছাড়া এমনকি উনি যদি ওই জমিটি কোনো ধরনের অ্যাপার্টমেন্ট, বিল্ডিং বা কোনো ধরনের মূল্যবান প্রপার্টি যদি গড়ে তোলেন, তাহলেও দেখা যাচ্ছে ওনার এই প্রপার্টি ভেঙে নিতে হতে পারে। তাহলে কোন সেই ৮টি বিষয়, যে ৮টি বিষয়ে সতর্কতা অবলম্বনের মাধ্যমে ২০২৪ সালের নতুন আইনের আওতায় জমি ক্রয় করতে হবে, আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ১ নম্বরে যে বিষয় সতর্কতা অবলম্বন করার মাধ্যমে জমি ক্রয় করতে হবে সেটি হচ্ছে, যে ব্যক্তির কাছ থেকে আমরা জমিটি ক্রয় করছি ওই ব্যক্তিটি কি মূল্যে জমির মালিকানা লাভ করেছে সেটা দেখতে হবে। যদি ওই ব্যক্তি বলে যে আমি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছি, তাহলে অবশ্যই ওনার একটি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করার প্রমাণপত্র হিসেবে একটি দলিল থাকবে। আমরা ওনার থেকে একটি দলিল চেয়ে নেব। আমরা দলিলটি যাচাই বাছাই করার মাধ্যমে দেখব যে দলিলটি সঠিক কিনা। আপনি যদি না বুঝতে পারেন তাহলে এমত অবস্থায় অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন। এছাড়া যেনারা দলিল লেখক হিসেবে কাজ করে, মহুর হিসেবে কাজ করে, ওনারাও দলিল যাচাই বাছাই করতে পারে। আপনি যে কোনো একটা বিশ্বস্ত মাধ্যমের কাছে, যে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়ার মাধ্যমে দলিলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবেন যে দলিলে কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তাহলে আপনি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তি থেকে যদি জমি কিনতে চান, তাহলে অবশ্যই ওনার থেকে একটি দলিল আগে চেয়ে নিতে হবে। দ্বিতীয় পর্যায়ে, উনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি লাভ করেছিলেন, অবশ্যই সেই ব্যক্তি যদি কোরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে তার একটি বায়া দলিলও আপনাকে দেখতে হবে। অর্থাৎ উনি যে ব্যক্তি থেকে জমিটি ক্রয় করেছিলেন সেই ব্যক্তির জমি ক্রয় করা সঠিক ছিল কিনা সেই তথ্যটিও আপনাকে যাচাই করে নিতে হবে। তৃতীয় পর্যায়ে, ওই ব্যক্তি যেহেতু ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেছে, অবশ্যই ওনার একটা নামজারি থাকতে হবে। তাহলে ওনার নামজারি আছে কিনা সেটা যাচাই করে নেবেন। আর যদি নামজারি না থাকে তাহলে ওনাকে তাগিদ দেবেন যে আপনি অতি দ্রুত নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিন, এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তারপরে আপনি ওনার থেকে জমিটি ক্রয় করবেন। যদি ওনার নামজারি থাকে তাহলে ভালো। নামজারির সাথে উনি খাজনা প্রদান করে প্রতি বছর, এমন একটি খাজনা প্রদানের মেমো বা রসিদ বা চেক বই আপনি ওনার থেকে চেয়ে নেবেন। চতুর্থ পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে, আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছে এমন একজন ব্যক্তি থেকে জমির মালিকানা জমি কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই ওনার থেকে আপনি একটি ওয়ারিশান সনদ চেয়ে নেবেন। অর্থাৎ ওই ব্যক্তি যদি বলে থাকে উনি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেছে, এমত অবস্থায় উনি যে ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিশ হিসেবে জমির মালিকানা পেয়েছে সেই ব্যক্তির সাথে ওনার কি সম্পর্ক এটা যাচাই করার জন্য আপনি একটি সঠিক ওয়ারিশান সনদ ওনার থেকে চেয়ে নেবেন, এবং পরবর্তীতে আপনি ওনার ইউনিয়ন পরিষদে যে বা ওনার গ্রামে যে ওই ওয়ারিশান সনদটি সঠিক কিনা সেটা আবার যাচাই বাছাই করে আপনি দেখবেন। পঞ্চম পর্যায়ে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে, যে ওয়ারিশের কাছ থেকে এই ব্যক্তি ওয়ারিশ হিসেবে বা যে উত্তরাধিকারী হিসেবে উনি জমির মালিকানা লাভ করেছেন, উনি যদি রেকর্ড সূত্রে বা জমির মালিকানা পেয়ে থাকে, তাহলে সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আপনি অবশ্যই তার থেকে চেয়ে নেবেন এবং সেটা যাচাই বাছাই করে নেবেন। যদি উনি বলে যে না আমার পিতা বা আমার মাতা উনিও ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেছেন, তাহলে অবশ্যই সেই দলিলটি দেখতে চাইবেন। আর যদি বলে যে না রেকর্ড সূত্রে আমাদের পারিবারিক জমি, আমাদের পৈতৃক সূত্রে আমরা পর্যায়ক্রমে রেকর্ড সূত্রে আমরা জমির মালিকানা পেয়ে আসছি, তাহলে অবশ্যই প্রথম রেকর্ড অর্থাৎ সিএস রেকর্ড থেকে এসি রেকর্ড, এসি রেকর্ড থেকে আরএস রেকর্ড পর্যন্ত জমির মালিকানার একটা ধারাবাহিকতা আছে কিনা এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন। যদি রেকর্ডগুলো ধারাবাহিকতা সঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ওই ব্যক্তি থেকে জমি ক্রয় করতে পারবেন। সপ্তম পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে, অবশ্যই যে ব্যক্তিটি জমি বিক্রয় করতে চাচ্ছে সেই জমিটির ওনার দখলে আছে কিনা এটা যাচাই বাছাই করে নেবেন। যদি জমিটি ওনার দখলে না থাকে তাহলে কোনোভাবে আপনি ওই জমি ক্রয় করবেন না। এমনকি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করতে চাচ্ছেন, যদি সেই ব্যক্তি আপনার নিজ এলাকার না হয়ে থাকে, যদি অন্য কোনো এলাকার হয়ে থাকে, তাহলে সরাসরি আপনি সেই মৌজাতে যাবেন। সেই মৌজায় যে ওনার থেকে দাগ নাম্বারটি চেয়ে নেবেন, সেই দাগ নাম্বার অনুযায়ী আপনি সরেজমিনে যাচাই করতে যাবেন যে জমিটি ওনার দখলে আছে কিনা, অথবা এই জমিনে ওনাদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব বা মামলা চলমান আছে কিনা। এই বিষয়টি যাচাই করার জন্য আপনি সরেজমিনে দাগ নাম্বার চেয়ে এনে মৌজার সাথে মিল রেখে আপনি সেখানে যে ওই জমির চৌহদ্দিতে যিনারা আছেন তিনাদের কাছ থেকে আপনারা বিস্তারিতভাবে শুনে নেবেন যে সত্যিকার অর্থে এই জমিটি সঠিক ওই ব্যক্তির কিনা, এবং এই জমিনে ওনাদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব বা মামলা চলমান আছে কিনা। অর্থাৎ এই বিষয়টি অবশ্যই আপনি আগে যাচাই করে নেবেন। এবং অষ্টম পর্যায়ে আপনাকে যে বিষয়টি যাচাই করতে হবে সেটি হচ্ছে, ওই জমির ভিতরে বা ওই দাগের ভিতরে সরকারি কোনো সংস্থার জমি বা সরকারের কোনো খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জমি আছে কিনা এটা আপনি অবশ্যই যাচাই করে নেবেন। এই বিষয়টি আপনি খুব ভালোভাবে যাচাই করতে পারবেন ওই জমিটি যে ইউনিয়ন পরিষদের অন্তর্গত, সেই ইউনিয়ন ভূমি অফিসে আপনি সরাসরি চলে যাবেন, যে ওই দাগ নাম্বার অনুযায়ী ওই মৌজা নাম এবং দাগ নাম্বার বা জিএল নাম্বার অনুযায়ী
আপনি সরাসরি উপজেলা ইউনিয়ন পরিষদে যিনি নায়েব বা তহসিলদার থাকেন ওনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি যাচাই করে নিতে পারবেন যে এই জমির ভিতরে সরকারি কোনো অর্পিত সম্পত্তি বা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত কোনো জমি আছে কিনা। এছাড়া সরকারি কোনো সংস্থা যেমন পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগের জমি সেখানে আছে কিনা এটা আপনি অবশ্যই যাচাই করে নিবেন। তাহলে ভিউয়ার্স, এই 8টি বিষয় যাচাই করে নেওয়ার মাধ্যমে আপনি যদি দেখেন যে হ্যাঁ, যে ব্যক্তি থেকে জমিটি ক্রয় করছেন ওনার এই ধরনের কোথাও কোনো সমস্যা নেই, উনি সঠিক অর্থে জমির মালিকানা পেয়েছেন এবং এই 8টি বিষয়ে উনি নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছেন, যদি এরকম দেখে থাকেন তাহলে আপনি পরবর্তীতে ওনার কাছ থেকে জমি ক্রয় করবেন। এই বিষয়ে আপনি নিশ্চিন্তে জমিটি ক্রয় করতে পারবেন। কোনো ধরনের সন্দেহ এবং সংশয় ছাড়াই আপনি ওই ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করতে পারবেন। কোনো ধরনের আপনার সমস্যা হবে না পরবর্তীতে। এছাড়া আপনি আরেকটি বিষয় যাচাই করে নেবেন, সেটা হচ্ছে আপনি যে জেলার অন্তর্গত ওই জমিটি সেই জেলা প্রশাসক কার্যালয়ে আপনি চলে যাবেন। যাওয়ার মাধ্যমে আপনি দেখবেন যে সরকারের পরবর্তীতে কোন কোন অঞ্চলে অ্যাকোয়ার করার সম্ভাবনা আছে, অর্থাৎ জমি অধিগ্রহণ করার সম্ভাবনা আছে। যদি আপনার এই অঞ্চলে, অর্থাৎ আপনি যে অঞ্চলে বাসিন্দা সেই অঞ্চলে যদি জমি অধিগ্রহণ করার সম্ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই কোন মৌজার জমি কতটুকু বা কোন দাগগুলো অধিগ্রহণ হতে পারে এই বিষয়টি আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন। যদি দেখেন যে আপনার জমিটি ভবিষ্যতে অধিগ্রহণ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি যদি সেখানে একটা মূল্যবান প্রপার্টি গড়ে তুলতে চান তাহলে কোনোভাবেই ওই জমি ক্রয় করবেন এবং ওই জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন। আপনি অবশ্যই ইউনিয়ন পরিষদে যে ভূমি অফিস আছে সেখানে গেলেও তথ্য পাবেন। এছাড়া উপজেলা যে ভূমি অফিস আছে সেখানেও তথ্য পাবেন। যদি এগুলোতেও তথ্য না পান তাহলে আপনি সরাসরি জেলা প্রশাসক কার্যালয়ে চলে যাবেন এবং সেখানে যাওয়ার মাধ্যমে আপনি যাচাই করে দেখবেন যে যে জমিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন বা যে দাগের জমি আপনি ক্রয় করতে চাচ্ছেন ভবিষ্যতে এই জমিটি সরকারের অধিগ্রহণে কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা। যদি অধিগ্রহণের সম্ভাবনা না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ওই জমি ক্রয় করতে পারেন। আর যদি অধিগ্রহণের সম্ভাবনা থাকে তাহলে আপনি কোনোভাবে ওই জমি ক্রয় করবেন না। আর যদি আপনি মনে করেন যে সরকার অধিগ্রহণ করলেও কোনো সমস্যা নেই, আপনার এই জমিটি আপনি অধিগ্রহণ হিসেবে সরকারকে প্রদান করবেন, তাহলে আপনি জমিটি ক্রয় করতে পারেন। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে এই 8টি বিষয় তদন্ত না করে বা 8টি বিষয়ে সঠিকতা যাচাই না করে কোনোভাবেই কোনো ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা যাবে না। যদি আপনার এই 8টি বিষয় সতর্কতার সাথে না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি যখন কোনো জমি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। আপনি ওই জমির সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্রগুলো নিয়ে আপনার এলাকার একজন বিজ্ঞ আইনজীবীর কাছে চলে যাবেন। যাওয়ার মাধ্যমে ওনার থেকে আপনি সঠিকভাবে পরামর্শ নিয়ে আপনি একবারে জমিটি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে জমিটি ক্রয় করবেন। কোনোভাবেই জমিটিতে সমস্যা আছে বা জমিটিতে ভবিষ্যতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এছাড়া আপনি যার থেকে জমিটি ক্রয় করছেন সেই ব্যক্তি যে পরিমাণ জমি বিক্রয় করার কথা সেখানে উনি অন্য কোনো ওয়ারিশের অংশ ফাঁকি দিয়ে বিক্রয় করছে কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনি যাচাই বাছাই হয়ে তারপরে জমিটি ক্রয় করবেন। আর যদি ওয়ারিশান সনদ হয়ে থাকে বা যদি উত্তরাধিকারের সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনি যে ব্যক্তি থেকে জমিটি ক্রয় করছেন সেই ব্যক্তিকে বলবেন যে আপনি একটি বন্টননামা দলিল নিয়ে আসেন। যদি উনি বন্টন বা দলিল শো করতে পারে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে উত্তরাধিকার সম্পত্তি হলে আপনি ক্রয় করতে পারবেন।